এক নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে রামিশা আক্তারকে তাদের ফ্ল্যাটে, আসামিদ্বয়ের বসবাস করা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাদের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমের ভিতর ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান এবং তার পরবর্তীতে তার মাথা দেহ থেকে আলাদা করে কেটে বালতিতে রাখেন। একই সাথে তার দু হাত দেহ থেকে আলাদা করেন এবং অন্যান্য অঙ্গে ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। আজকে রামিশা হত্যা মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত করা হয়েছিল। আজকে রাষ্ট্রপক্ষে আমরা সকল প্রস্তুতি সহ যথাসময়ে উপস্থিত হয়ে মাননীয় ট্রাইব্যুনাল তার আসনে আসীন হলে রাষ্ট্রপক্ষে উপস্থিত দুইজন আসামির বিরুদ্ধে এই মামলায় সংগঠিত অপরাধের বর্ণনা চার্জশিটের রেলিভেন্ট অংশ হতে পড়ে শোনানো হয় এবং তারপর ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল রিপোর্টে উল্লেখিত সময় উল্লেখ সহ এই মামলার আসামিদ্বয়ের বিরুদ্ধে অর্থাৎ এক নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে রামিশা আক্তারকে তাদের ফ্ল্যাটে, আসামিদ্বয়ের বসবাস করা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাদের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমের ভিতর ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান এবং তার পরবর্তীতে তার মাথা দেহ থেকে আলাদা করে কেটে বালতিতে রাখেন। একই সাথে তার দু হাত দেহ থেকে আলাদা করেন এবং অন্যান্য অঙ্গে ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। ফলে মাননীয় ট্রাইব্যুনাল এক নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় চার্জ গঠন করেছেন এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য অর্থাৎ ধর্ষণ, হত্যাকাণ্ড এই দুটি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ এর সাথে পঠিতব্য ৩০ ধারার অধীনে চার্জ গঠন করেছেন। একই সাথে বিভিন্ন আলামত ধৌত করে বিনষ্ট করা এবং আসামিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যেতে সহায়তার কারণে পেনাল কোডের ২০১ ধারার অধীনে উপরোক্ত অর্থাৎ আগের দুটো ধারার সহিত এই ২০১ ধারাতেই চার্জ গঠন করা হয়। অর্থাৎ স্বপ্না খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২, ৩০ এবং পেনাল কোডের ২০১ ধারায় চার্জ গঠন করেছেন এবং এরপরে মাননীয় ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ২০-এর উপধারা ২ সাবমিশন আকারে পড়ে শোনায় যে আমরা পড়ে শোনাই এই বলে যে এই আইনের এই বাধ্যবাধকতাকে বলা আছে যে বিচার কার্য শুরু হইলে একটানা প্রতি কার্য দিবসে বিচার কার্য সম্পন্ন করাইবার জন্য পরিচালিত করতে হবে। তখন মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে।